আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বলিষ্ঠ ভূমিকায় ইউনূস সরকার, বিতর্কিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান, নিন্দা। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার আক্ষেপের ভাইরাল ভিডিও নিয়ে হাস্যরস। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলা, পলাতক আসামি গণেশ গ্রেপ্তার। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করছে আরব আমিরাতের রাষ্ট্রপতি। ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ, হান্নান মাসুদকে সাদিক কায়েম। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে। হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই, প্রেস সচিব। বহিষ্কৃত 8 নেতাকে দলে ফিরিয়ে নিল বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। বলিষ্ঠ ভূমিকায় ইউনূস সরকার, বিতর্কিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান, নিন্দা। ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারের 22তম বিশেষ অধিবেশনে এ কথা জানান তিনি। সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং এতে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার উপর প্রভাব, পাশাপাশি এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণরূপে একাত্ম রয়েছে। ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব প্রশ্নে কোনোভাবেই আপোষযোগ্য নয়। অবৈধ আলোচনা ও উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য নয় এবং ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতায় একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির উপর প্রাধান্য পাবে। এর আগে শনিবার সকালে ওআইসি সদস্য দেশগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি জানানো হয়। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার আক্ষেপের ভাইরাল ভিডিও নিয়ে হাস্যরস। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো 52 ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিল কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তিনি বলেন, তাদের আত্মত্যাগী ছিল 52 ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয়লাভ করেছিল। একই রকম ভাবে মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলে তখন গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছে। মূলত মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। 24-এর গণ অভ্যুত্থানের 5 আগস্ট রাজপথে সাধারণ মানুষ, আমার বাইরে আমার দলে আর কোনো নেতাকে দেখিনি। রুমিন বলেন, তাই বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মূলত আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থন্বেষী মহলের আপন হওয়ার দরকার নেই, কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি।
শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুর তার নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের তলায় ছিল, হ্যাজাকবাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারাও এখন আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখায়। 15 মাসে এত চর্বি হয়েছে যে আমার নেতা কর্মীদের হুমকি দেয়। আমি হুমকি না দিয়ে বিনীতভাবে অনুরোধ করব, আমার একটা নেতাকর্মীর গায়ের একটা পশম ধরার কেউ সাহস করে তার জবাব দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও আমি এক মুহূর্তের জন্য ভয় পাইনি। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। তাই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গায়ে একটা টোকা দেওয়ার আগেও আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গণেশ প্রকাশ শ্রী গণেশকে গ্রেফতার করেছে র্যাব 7। গণেশ সেবক কলোনির শেরিফ দাসের ছেলে। আলিফ হত্যা মামলার অভিযোগপত্রে নাম থাকা 39 জন আসামির মধ্যে 23 জন গ্রেফতার হয়েছে এবং এখনো পলাতক 16 জন। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার লালদিঘি কোর্ট রোডে জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গণেশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য CMPর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। 2.5 ঘন্টা পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় গত বছরের 29 নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। মামলায় 31 জনের নাম তুলে ধরে অজ্ঞাত আরো 15 থেকে 16 জনকে আসামি করা হয়। ওই মামলায় সব আসামি ছিল নগরীর রঙ্গম কনভেনশন হল সংলগ্ন ব্যান্ডেল সেবক কলোনির বাসিন্দা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সে দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতোমধ্যে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। 2024 সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়। ওই সময় বাংলাদেশে সংঘটিত বিদ্রোহ অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালত। এই ক্ষমার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহানুভূতি, সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সেই দেশের আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসুদ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান হান্নান মাসুদ। পোস্টে সাক্ষাতের ছবি শেয়ার করে হান্নান মাসুদ লেখেন, ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েম ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতের শুরুতেই মুচকি হেসে স্বভাব সুলভ ভঙ্গিতে হান্নান হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, প্রথম সাক্ষাতে প্রথম উপহার নিয়ে আসলাম। যাই হোক, নতুনের জন্য, পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই চলবে ইনশাল্লাহ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদনটি 2-1 দিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে যাবে। রোববার প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম এই তথ্য জানিয়েছেন। গত 15 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। গত 27 নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন প্রসিকিউশন। সেদিন প্রসিকিউটর তামিম বলেছিলেন, গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1। এই রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়েছি আমরা। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমরা রায় পর্যবেক্ষণ করছি, তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রায় ঘোষণার 30 দিনের মধ্যেই এই আপিল করতে যাচ্ছে প্রসিকিউশন। গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি, কারণ তারা মনে করেছে আগের 3টি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসি সহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে। সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। শফিকুল আলম আরো বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। অতীত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। সরকার ও নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে 2-1টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কৃত 8 নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সুনামগঞ্জ জেলাধীন বিষ্ণুপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের অন্তর্গত দক্ষিণ সুরমা থানার 25 নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলেমান হোসেন সুমন, সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ.কে.এম. আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুখলেসুর রহমান বুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বলিষ্ঠ ভূমিকায় ইউনূস সরকার, বিতর্কিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, বাংলাদেশের প্রত্যাখ্যান নিন্দা। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার আক্ষেপের ভাইরাল ভিডিও নিয়ে হাস্যরস। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলা, পলাতক আসামি গণেশ গ্রেপ্তার। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করছে আরব আমিরাতের রাষ্ট্রপতি।
ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ, হান্নান মাসুদকে সাদিক কায়েম। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে। হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই, প্রেস সচিব। বহিষ্কৃত ৮ নেতাকে দলে ফিরিয়ে নিল বিএনপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।